আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্নমঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। কথা বলার জন্য আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং আমাদের সঙ্গে যুক্ত হয়েছে দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না, এই ডিবেট চলছে বেশ কিছুদিন। এমনকি এটা শেখ হাসিনার আমলেই হয়েছে, এটা 5 আগস্ট পরবর্তী সময়েও প্রচুর হয়েছে। আরো আলোচনা চলছে ছাত্র রাজনীতি যদি থাকেও সেটা কোথায় থাকবে, সেটা কি হলে থাকতে পারবে না পারবে না, এরকম নানান ডিবেট এখন সমাজে চলছে। আমি প্রায় বলি ডিবেট খারাপ কিছু না, কিন্তু যে কোনো ডিবেটের মধ্যে থেকে আমাদের সঠিক সিদ্ধান্তটা নেওয়া উচিত, না হয় আমরা ভবিষ্যতে সাফার করব। ঢাকা ইউনিভার্সিটির হলের রাজনীতি নিয়ে সমস্যা হতে হতে এটা আবার এক গুরুত্বপূর্ণ আলোচনায় পরিণত হয়েছে। এবং বলা বাহুল্য, বরাবরের মতো যখন এই আলাপ থাকে, সাধারণ শিক্ষার্থী নামে একটা গ্রুপ এসে নানা রকম কর্মসূচি করে। সাধারণ শিক্ষার্থীরা এত অর্গানাইজড ওয়েতে কাজ করতে পারে, আমাদের মুগ্ধ হতে হয়। এই সাধারণ শিক্ষার্থীরা আদতে কারা, এটা এদেশের পলিটিক্সের ন্যূনতম খোঁজ খবর নেওয়া লোকজন খুব ভালো মতো জানে, যারা খুব ভালো মতো জানেন। এবং এটার অর্গানাইজার যে ছাত্র শিবির, এটা এখন আর লুকো ছাপার কিছু নাই। প্রশ্ন হচ্ছে, ছাত্র শিবিরের মাধ্যমে আদৌ কি কিছু অর্জন করতে পারবে না লস করবে, সেটাও কথা বলতে চাই। আমরা ঢাকা ইউনিভার্সিটি নিয়ে কথা বলছিলাম। সংকটের শুরু ঢাকা ইউনিভার্সিটির হলগুলোতে ছাত্রদল কমিটি ঘোষণা করেছিল। সেটার যে মূল ডিবেট, সেটা ছাপিয়ে অন্য ডিবেটে চলে গেছে। ওখানে একটা মূল ডিবেট হতে পারতো যে সেই কমিটিতে প্রচুর এক্স ছাত্র লীগকে দেখা গেছে। এটা আজকে বিস্তারিত আলোচনার জায়গা না। এক্স ছাত্র লীগ কারা কারা, কি পর্যায়ে ছিল, কেমন ছিল, তারা থাকতে পারবে কিনা, তাদেরকে অ্যাকোমোডেট করা হবে কিনা, এই আলোচনাগুলো সমাজে থাকা দরকার। কিন্তু সেই আলোচনা ছাপিয়ে চলে গেল গতকাল গভীর রাতে নাটকীয়ভাবে ছাত্রী হল থেকে প্রথম সম্ভবত তারা গেট ভেঙে গভীর রাতে গিয়ে ভিসির বাড়ির সামনে গিয়ে হাজির হন, পরে অন্যান্য হল থেকেও আসে। মানে এই নাটকীয়তার কেন প্রয়োজন হলো জানি না। ছাত্রদল কমিটি এর বেশ আগে দেওয়া হয়েছে, অনেক ঘন্টা আগে। তো তারা চাইলে এর আগেই এটা করতে পারতেন, অথবা পরের দিনও করতে পারতেন। এগুলো দিনের বেলা না, নাটকীয় ভঙ্গিতে সাধারণ ছাত্রছাত্রীরা ওখানে গিয়ে হাজির হন এবং হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার কথা বলেন এবং টোনের মধ্যে একটা কৌশল নেন। গুপ্ত রাজনীতি, প্রকাশ্য বা গুপ্ত সব রাজনীতি নিষিদ্ধ করার দাবি তোলেন এবং প্রক্টরও গুপ্ত এবং প্রকাশ্য সব রাজনীতি নিষিদ্ধ করবেন বলছেন। মানে একটা ভার্সিটির প্রক্টর, তার ঘটে ন্যূনতম কাণ্ড জ্ঞানটা দেখলাম না যে গুপ্ত রাজনীতি যেটা সো কল্ড, সেটা ইন ডিসগাইজ হয়, ওটা কিভাবে নিষিদ্ধ করা যাবে। ওরা তো কোনো পার্টির নাম করবে, ওরা নানান ফর্মে করবে। ওটা কিভাবে নিষিদ্ধ করা যাবে আমি জানি না, কিন্তু এগুলো বলছেন। এই হচ্ছে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রশাসনের অবস্থা। যাই হোক, আমি খুব বিস্তারিত আজকে আর কথা বলতে চাচ্ছি না। আমি একটা কথা খুব ক্লিয়ারলি আগে বলেছি, আমি একাধিক ভিডিও করেছি 5 আগস্টের পর, যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি ও শিক্ষা প্রতিষ্ঠান হল সব জায়গায় জারি রাখতে হবে। কারণ যে যুক্তিটা দেয়া হয়, এটা বন্ধ করার পেছনে একটা ট্রমার কথা। আমি দেখলাম যে রোকেয়া হলের বা বিভিন্ন হলের স্টুডেন্টরা ভিসির ওখানে গিয়ে মিডিয়ার সাথে যখন কথা বলছেন, তারা বলছেন ছাত্রলীগের পরিণতি হয়ে যাবে কেউ যদি এখানে করে। কারণ ছাত্রলীগের অত্যাচারের একটা ট্রমা আছে, আমরা অ্যাগ্রি করি। আমরা গণরুমের কথা জানি, আমরা জোর করে মিছিলে নিয়ে যাওয়ার জন্য চাপ প্রয়োগের কথা জানি, পেটানো এমনকি মেরে ফেলা হয়েছে, এই হিস্ট্রিও আছে। সুতরাং এই ট্রমা আমাদের আছে, এটা ভুল না। এখন ট্রমার জন্য যদি ছাত্রলীগকে দেখে আমরা ছাত্র রাজনীতির বিরুদ্ধে অবস্থান নেই, তাহলে আমরা যদি এভাবে বলি, আওয়ামী লীগ তো আমাদের গোটা দেশটাকে শেষ করে ফেলেছে। এই দেশটার প্রতিটা জিনিস ধ্বংস করে এটাকে রাষ্ট্র হিসাবেই রাখেন, এটাকে মগের মূল্যকে পরিণত করেছে, এটাকে মাফিয়া এম্পায়ার হয়ে গিয়েছিল। তো তাহলে আওয়ামী লীগের ট্রমার কারণে কি আমরা এখন জাতীয় পর্যায়ে সব রাজনৈতিক দল নিষিদ্ধ করে দেবো? খুব বোকা বোকা ভাবে আমরা যদি চিন্তা করি, প্রত্যেক আওয়ামী লীগ এই দেশ শেষ করে দিয়েছে। তো বাকি যত রাজনৈতিক দল আছে সব শেষ করে দিতে হবে, কারণ রাজনৈতিক দল ভালো না, খারাপ। এমনকি শিবিরের যে মাদার রাজনৈতিক দল জামায়াত নিষিদ্ধ করে দিতে হবে, তাই তো? কারণ পারেন নাই, তাহলে ডক্টর ইউনূসের মতো এই সরকার থাকবে, পরে আবার আরেকটা এই ধরনের সিলেক্টেড সরকার থাকবে। এই আলাপি করতে থাকা উচিত তো, যদিও এই আলাপি করার চেষ্টা করছে, জামায়াত নিজেও করেছে। আগে ওইটা ছিল, এটা জায়গায় আরেকটা এরকম লুটেরা আনার জন্য তারা এই গণঅভ্যুত্থান হয়নি। তো তার মানে এরকম দাঁড়ায়। কিন্তু না, আমরা এই জিনিসটা খুব ভালো মতো জানি, এই ধরনের সংকটের সমাধান আরো গণতন্ত্রের মধ্যেই আছে। দোষ ত্রুটি নিয়ে দলগুলো আছে, দলগুলোর মধ্যে থেকে এই কাজগুলো করতে হবে। এবং এই রাজনীতির অধিকারের মধ্যে ছাত্র শিবিরও আছে। আমি আগেও বলেছি, ঢাকা ইউনিভার্সিটিতে অনেকগুলো সংগঠন মিলে 70s বা 80s ঢাকা এবং জাহাঙ্গীরনগরে তারা ছাত্র শিবিরকে রাজনীতি করা নিষিদ্ধ ঘোষণা করেছিলেন। আমি তখনও প্রশ্ন করেছি, আমার পেছনে গেলেই দেখবেন কোন অধিকারে এটা করে। শিক্ষা প্রতিষ্ঠানে, হলে, সব জায়গায় দলীয় রাজনীতি থাকবে এবং প্রত্যেকে রাজনীতি করতে পারবে। ছাত্র শিবির করবে, ছাত্র দল করবে, বাম সংগঠনগুলো করবে, যারা আছে প্রত্যেকে রাজনীতি করবে। কিন্তু এটা হলে মানে শিবির তো নাকি বলে তারা এত জনপ্রিয়, তাদের বিশাল সব সক্ষমতা আছে, মানুষ তাদেরকে এত পছন্দ করে, তো তাহলে তারা প্রকাশ্য রাজনীতি করুক। কেন করছে না? বরং সাধারণ শিক্ষার্থীর নামে এক ধরনের মুনাফিকি তারা করে বেড়াচ্ছেন। একসময় ছাত্রলীগ করেছেন। ছাত্রলীগ, আমি বহুবার বলেছি, ছাত্রলীগ থেকে বাঁচার জন্য রাজনীতি না করলে চলে।
ছাত্রলীগ করতে হয় না। ছাত্রলীগ হয়ে তারা কি করেছেন, আমি সম্প্রতি খুব গুরুত্বপূর্ণ সমন্বয়ক জনাব কাদের, তার স্ট্যাটাস ছিল কিছুদিন আগে, আমি সেটা নিয়ে কথা বলবো। এবং উনি আজও একটা স্ট্যাটাস দিয়েছেন, আসলে সাধারণ শিক্ষার্থীর নামে রাজনীতি না করার নামে কিভাবে শিবির ওখানে রাজনীতি করছে ঢাকা ইউনিভার্সিটিতে। অ্যাপারেন্টলি মনে হয়, কথাটা একটু মনে রাখতে হবে আমাদের, শিবির ভাবতে তারা ঢাকা ইউনিভার্সিটি দখল করে ফেলেছে এবং তারা অন্য দলের রাজনীতি বন্ধ করার মাধ্যমে, যেহেতু তারা নানা রকম গুপ্তভাবে রাজনীতি করতে পারে, তারা সেইভাবেই রাজনীতি করে এগুলো দখল বজায় রাখবে, এটা এখন খুব স্পষ্ট। আমি একটা কথা শিবিরকে খুব স্পষ্টভাবে বলতে চাই, রাজনীতি যদি করতে হয় প্রকাশ্যভাবে রাজনীতি করুক। ওরা বিপ্লবী দল, তারা ডেমোক্রেটিক পলিটিক্সের কথা বলে। জনগণ যদি, ছাত্ররা যদি তাদেরকে এতই পছন্দ করে, সেটার মাধ্যমেই তারা টিকে থাকুক, তারা নির্বাচিত হোক, ছাত্র সংসদ নির্বাচন হবে, হল সংসদ হবে, বা আর যা যা রাজনীতি করতে চায় তাই। এইভাবে এই যে সাধারণ শিক্ষার্থীর নামে বাধা তৈরি করে ছাত্র রাজনীতি সরিয়ে রাখার চেষ্টা, এক ধরনের ফ্যাসিবাদী আচরণ। এটা শিবিরের অস্তিত্বকে সামনে প্রশ্নের মুখে ফেলবে। কেউ যখন একটা ফ্যাসিস্ট বিহেভিয়ার করে, খুব স্বাভাবিক প্রবণতা হয় তার বিরুদ্ধে একই রকম একটা ফ্যাসিস্ট বিহেভিয়ার, মানে এক ধরনের বল প্রয়োগের বিহেভিয়ার চালু হওয়ার। সো এটারও সম্ভাবনা আছে। আজকেই বাংলাদেশের ইতিহাস শেষ হয়ে যাচ্ছে না, বাংলাদেশের ভবিষ্যৎ আছে, নির্বাচন আছে, অনেক কিছু আছে। শিবির ঐতিহাসিক আরেকটা ভুল করছে, রাজনীতিকে, ছাত্র রাজনীতিকে এভাবে ঠেকানোর চেষ্টা করে। মূলত ছাত্র দলকে সে ঠেকাতে চায়, এটা করার চেষ্টার মাধ্যমে সে ছাত্র দলকে শত্রুতে পরিণত করছে, বিএনপিকে শত্রুতে পরিণত করছে। আখেরে এটা ছাত্র শিবিরের জন্য কোনোভাবেই ভালো কিছু হবে না। আমি আবারও বলছি, বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলে, মানে ভারতে, মানে অনেক জায়গায় নাই, আবার ভারতের মতো দেশে একেবারে সরাসরি দলীয় লেজুর ভিত্তিক ছাত্র সংগঠনগুলো রাজনীতি করে, ছাত্র সংসদ নির্বাচন করে, সেখানে বাংলাদেশের অবস্থান নেয় না। আমরা সেই জায়গাটায় পৌঁছাতে চাই। আমরা চাই আমাদের ছাত্র রাজনীতিও সেই জায়গায় গিয়ে পৌঁছাবে, এবং সেটা সম্ভব। সুষ্ঠু গণতান্ত্রিক চর্চা থাকলে সেটা খুবই সম্ভব। বরং এইটা না রাখার মাধ্যমে অন্যদেরকে বাতিল করে গোপনে আমি থেকে যাব এবং আমার প্রভাব বিস্তার করে দখল করে রাখবো সবকিছু, এটা গণতন্ত্রের সাথে যায় না। এটা এক অত্যন্ত অ্যালার্মিং চর্চা ছাত্র শিবির শুরু করেছে। ছাত্র শিবিরকে এটা মনে রাখতে হবে, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি নষ্ট করার জন্য, ছাত্র রাজনৈতিক সংস্কৃতি নষ্ট করার জন্য ছাত্র শিবিরকে সম্পূর্ণ দায় বহন করতে হবে, সম্পূর্ণ দায়। ডক্টর ইউনূস সরকারের দায়িত্ব গ্রহণের 1 বছর পূর্তি হচ্ছে আজ। সেই দিনটার কথা মনে পড়ছে। অসাধারণ আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা সেদিন অপেক্ষা করছিলাম এই মানুষটি। তিনি দায়িত্ব নিলেন এবং আমাদের রক্ষা করলেন, কোনো সন্দেহ নেই। সাম্প্রতিক সময় গত কয়েক মাস থেকে সরকারের বিভিন্ন বিষয়ে সমালোচনা করছি। সেই সমালোচনার প্রেক্ষাপটে কয়েকটা কথা বলা দরকার। আমি 1 বছরে এই সরকারের সাফল্য কোথায়, ব্যর্থতা কোথায়, সেই আলোচনা আজকে আর করতে যাচ্ছি না, সেই হিসাব মেলাবো না। সমালোচনা দেখে কেউ কেউ সম্ভবত মনে করেন, আমার সাথে এই ধরনের আলাপ করার চেষ্টা করেছিলেন সাম্প্রতিক সময়ে কেউ যে আগেই ভালো ছিলাম, হাসিনার সময়ে ওই টাইপের অবস্থান আমার কিনা। কারণ আমাদের শেখ হাসিনার বিরুদ্ধে অ্যাক্টিভিজম করা কিছু মানুষ আদতে প্রকারান্তরে ওই ধরনের আলাপ তোলারও চেষ্টা করেন। তারা ডক্টর ইউনূস সরকারের সমালোচনা এমন টোনে করেন। আমি আসলে জিনিসটা পরিষ্কার করতে চাই, শুরুতে বলে নেই, আবারও বলবো শেষে, সেটা হচ্ছে ডক্টর ইউনূসের সরকারকে আমি ওন করি। এটা আমার সরকার, এটা সমালোচনা সত্ত্বেও এটা আমার সরকার। এবং আমি বহুবার একটা কথা বলেছি, আমি আজকে এই কথাটা আবার বলে রাখতে চাই, সরকারের যাবতীয় ব্যর্থতা দেখার পরও এই জায়গায় দাঁড়িয়ে কেউ যদি আমাকে জিজ্ঞেস করেন যে আপনাকে রিওয়াইন্ড করে 5 আগস্টে নিয়ে যাব, তখন এই সরকার কি ডক্টর ইউনূসকে দিয়ে হোক, এটা আপনি চাইতেন? আমার জবাব হচ্ছে আমি চাইতাম এই সরকারটা ডক্টর ইউনূসের হাতে হোক, আমি সেটা চাইতাম, আবারও চাইতাম, কনসিডারিং অল দ্য ফেলিয়ার্স। অনেক ফেলিয়ার আছে, কোনো সন্দেহ নেই। এই 1 বছরে আমরা যে কথাটা আসলে বলার চেষ্টা করেছি, মানে শেখ হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশ চালানো সোজা ছিল না। শেখ হাসিনা কোথায় কোথায় কি ক্ষতি করে দিয়ে গেছে আমরা খুব ভালো মতো জানি। এই দেশের প্রত্যেকটা সিস্টেম নষ্ট করে ফেলা হয়েছে। এই নষ্ট করে ফেলা সিস্টেমের মধ্যে কাজ করতে আসা কতটা কঠিন আমরা যারা খোঁজ খবর রাখি বুঝি। কিন্তু সবকিছু কনসিডার করেও বলতে চাই, এর চাইতে অনেক ভালো কিছু করা সম্ভব ছিল। তো ব্যর্থতা আছে, তালিকা আজকে আর করবো না। আমরা নিয়মিতভাবে, আমি অন্তত সরকারের কোথায় কোথায় ব্যর্থতা, কোথায় কোথায় সমস্যা আছে সেগুলো নিয়ে কথা বলেছি। কখনো কখনো খুবই মন খারাপ হয়েছে, অভিমান করেছি, খুবই খারাপ লেগেছে যখন তিনি পদত্যাগ করে চলে যাবেন, এরকম একটা পরিস্থিতি হচ্ছে বলে মনে হয়েছিল। তিনি আমাদেরকে এরকম মাঝ সমুদ্রে ফেলে ক্যাপ্টেন চলে যেতে পারেন, এটা আমি মনে করি না। কিন্তু সবকিছুর পরও ওনাকে ওন করেই সব করছি। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই সরকার, আমরা আজকে যে বাংলাদেশে দাঁড়িয়ে আছি, আমরা অন্তত মারাত্মক মারামারি, কাটাকাটি, হানাহানিতে জড়িয়ে পড়ি না। আমাদের বাকবিতণ্ডা আছে, বক্তব্যের মধ্যে মাঝে মাঝে আমরা রেড লাইন ক্রস করি, কিন্তু তারপরও আমরা মোটা দাগে এক জায়গায় থেকে আমরা একটা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি।
এই স্টেবিলিটিটুকু যদি আমরা অন্যান্য গণ অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্রের সাথে তুলনা করি, বিশেষ করে আরব স্প্রিং এর কথা যদি চিন্তা করি, সেইটা যদি বিবেচনা করি, আমার মনে হয় আমরা অনেক অনেক ভালো আছি। এবং এই কৃতিত্ব ডক্টর ইউনূসকে দিতে হবে। তিনি সব মানুষের সমর্থন নিয়ে এখানে দায়িত্বে এসেছিলেন। শুধু সেটা না, যেটা আমরা রিপিট করতে হবে, শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর বাংলাদেশকে এখন একটা কেওসে ফেলে দিতে ভারত নিশ্চিতভাবে কেওসে ফেলে দিত। সেই কেওসটা থেকে আমরা বেঁচেছি। ডক্টর ইউনূস ক্ষমতায় ছিলেন এবং ঘটনাচক্রের সময় জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন। ডক্টর ইউনূসের সাথে ডেমোক্র্যাটদের এবং ওই লবিটার একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে। ওই সময়কার স্টেবিলিটির জন্য খুবই জরুরি কাজ করেছে এটা। এবং ওই স্টেবিলিটির বিনিময়ে বাংলাদেশে এখন যেসব কিছু সংকট আছে, আমি যদি বলি, এই যে বললাম আমি কেন 5 আগস্ট চাই, কারণ আমি ট্রেড অফ যদি করি, আমার কাছে ওইটার ওজন অনেক 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 বেশি পাল্লায় যদি তুলি। সুতরাং ডক্টর ইউনূসকে যে সমালোচনা করি, ডক্টর ইউনূসের ক্যাবিনেট তো বটে, আমি আশা করি শেখ হাসিনার আগেই ভালো ছিলাম তাই পালাপ কেউ কেউ করছেন। আমরা এই আমাদের দেশেরই কিছু অ্যাক্টিভিস্টকে দেখছি এ ধরনের টোনে কথা বলার চেষ্টা করার। না, সরি, হাজার হাজার গুণ ভালো আছে। এবং আমরা একটা স্বপ্ন দেখছি শেখ হাসিনাকে সরিয়ে ফেলে আমরা একটা গণতান্ত্রিক, উদার গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করব। এবং 1 বছরের মধ্যে দাঁড়িয়ে যাবতীয় ব্যর্থতার পরও আমরা সরকারকে কনগ্র্যাচুলেট করতে চাই। আমি কনগ্র্যাচুলেট করতে চাই এই সরকারকে। তার এই ঝঞ্ঝাবিক্ষুব্ধ সময় তারা সাধ্যমতো চেষ্টা করেছেন। অনেকের ক্যাপেবিলিটি ছিল না। সমস্যা হচ্ছে এই সিলেকশন নিয়ে আমাদের প্রশ্ন আছে, সবই আছে। এগুলো দিনের শেষে সব তাকে দায়ভার নিতে হবে। আমরা এটা ইতিহাসের কাছে ছেড়ে দেব। এবং আমরা এখনো যে ক্ষেত্রে ব্যত্যয় হচ্ছে সেটা বলে স্মরণ করিয়ে সরকার যাতে সঠিক পথে থাকে সেই চেষ্টাটাই চালিয়ে যাচ্ছি মাত্র। আমরা আমাদের প্রিয় মানুষ, আমাদের সন্তানকে আমরা মাঝে মাঝে বকাঝকা করি, শাসন করি। তো এগুলোর মূল উদ্দেশ্য তাকে শেষ করা না। শেখ হাসিনার সময় সমালোচনা করতাম, শেখ হাসিনাকে চলে যেতে হবে এই জন্য, তাকে ডুবিয়ে দেওয়ার জন্য। যেখানে যে সংকট হয়েছে, আমার প্রিভিয়াস টক শো দেখলে দেখবেন টিভিতে, তখনও আমার ইউটিউব নেই, লিখছি যাই ঘটছে তুমি যাও, তোমাকে যেতে হবে, তুমি অবৈধ সরকার। পেঁয়াজের দাম 300 টাকা হলো তাই বলেছি। কিন্তু এটা সেটা না, এটা ওন করা একটা সরকার, আমাদের সরকারটা ঠিক মতো পেরে ওঠে নাই, তারপরও আমরা এটাকে ওন করি। সুতরাং কেউ যদি এটা বলার চেষ্টা করেন যে ডক্টর ইউনূস ডুবিয়েছেন দেশকে, আগেই ভালো ছিলাম, শক্তভাবে দাঁড়িয়ে যাব সেটার বিরুদ্ধে, ডক্টর ইউনূসের সরকারের পক্ষে। আজকে 1 বছর পূর্তিতে তিনি যে বয়সে এসে এই দেশের দায়িত্ব নিয়েছেন, তার পাওয়ার কিছু ছিল না, প্রায় বলি। রাদার আমাদের এখানে ওনার হারানোর অনেক কিছু আছে। উনি যদি খুব ভালো দেশ চালাতেন, বলতো ডক্টর ইউনূস তো ভালো দেশ চালাবেনি। কিন্তু এই যে এখন সমালোচনা হচ্ছে, বা কোনো একদিন অনেকে অনেক সমালোচনা করবেন, ওনার হারানোরই আছে। হ্যাঁ, ডক্টর ইউনূসের মতো মানুষ এটা করতে পারলেন না, এটা করলেন, ওটা করলেন, এটা ঠিক করলেন না। সমালোচনার ঝুঁকি নিয়েই আসলে একমাত্র সমালোচনাই সম্ভব ছিল, গেইন করার কিছু ছিল না। তারপর উনি সাড়া দিয়েছেন, আমরা তার প্রতি কৃতজ্ঞ। বাংলাদেশ তার এই মারাত্মক টার্ময়েলের একটা টাইমে তার আশা এবং বাকি কাজটা তিনি যদি, এই জায়গাটাকে আমি একটু আলাদাভাবেই রাখতে চাই, তিনি যদি ঠিকঠাক মতো সম্পন্ন করে যেতে পারেন, তাহলে অসাধারণ একটা ব্যাপার হয়ে দাঁড়াবে। এই সময়টার কথা এই জন্য বলছি, তিনি আন্তরিক আমরা বিশ্বাস করি, কিন্তু নানান রকম ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ আছে, নির্বাচন পিছিয়ে দিতে চায়, পারলে বানচাল করে দিতে চায়। তিনি এই সময়টা তার সর্বোচ্চ কঠোরতা প্রদর্শন করে নির্বাচন করিয়ে নির্বাচিত সরকারের হাত থেকে যদি ক্ষমতা দিয়ে চলে যেতে পারেন, এই ক্রান্তি লগ্নে তার ভূমিকা ইতিহাসে অসাধারণভাবে লেখা থাকবে। ডক্টর ইউনূসের জন্য এটা কোনো বড় বিষয় নয়, কিন্তু আমরা জাতি হিসেবে তার প্রতি কৃতজ্ঞ থাকবো।